বাংলাদেশ নামটা শুনলেই কেমন যেন সবুজ একটা ছবি ভাসে চোখে, তাই না? নদী, ধানক্ষেত, অনেক অনেক মানুষ। ঠিক তাই। ছোট্ট একটা দেশ, অথচ জনসংখ্যা অনেক, সংস্কৃতিও খুব সমৃদ্ধ। আজ আমরা ঠিক এই নিয়েই একটু গভীরভাবে জানার চেষ্টা করব। আমাদের হাতে একটা উৎস আছে, বাংলাদেশের জেলা, উপজেলা ও জনসংখ্যা পরিচিতি। হ্যাঁ, ওই উৎস থেকে আমরা দেখব বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা ঠিক কেমন, মানে জেলা, উপজেলা এগুলো, আর জনসংখ্যার ব্যাপারটা আর গ্রামের গুরুত্বটাও সমঝার চেষ্টা করব। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে কি জানেন, এই ছোট্ট দেশে এত এত লোক বাস করে। আবার শহর যেমন বাড়ছে, তেমনি গ্রামগুলোও কিন্তু এখনো খুব জীবন্ত। এই বৈপরীত্যটাই অসাধারণ। একদম। তো শুরু করা যাক একদম গোড়া থেকে। হ্যাঁ, চলুন। মানে একেবারে বেসিক পরিচিতি আর ভৌগোলিক অবস্থান দিয়ে শুরু করি। আচ্ছা, বাংলাদেশ তো দক্ষিণ এশিয়ার একটা দেশ। 1971 সালে স্বাধীনতা পেল। রাজধানী ঢাকা, আর আমাদের ভাষা তো বাংলা। আর দেশের আয়তন, উৎস কি বলছে? উৎস বলছে আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার। মানে ভৌগোলিকভাবে দেখলে এটা আসলে একটা বিশাল বদ্বীপ এলাকা। আর বদ্বীপ মানেই তো নদী, পদ্মা, মেঘনা, যমুনা, আরো কত নদী। এগুলো তো শুধু নদী না, এগুলোই যেন বাংলাদেশের প্রাণ, তাই না? ঠিক বলেছেন। এই নদীগুলোর বয়ে আনা পলিই কিন্তু এখানকার মাটিকে এত উর্বর করেছে। উৎসও সে কথাই বলছে। আর এই উর্বরতার কারণেই তো কৃষি এখানকার অর্থনীতির মূল ভিত্তি। হ্যাঁ, শুধু অর্থনীতি না, এখানকার মানুষের জীবন, সংস্কৃতি সবকিছুতেই এই নদী আর প্রকৃতির একটা ছাপ আছে। উৎস বলছে এখানকার মানুষ খুব প্রাণবন্ত, অতিথি ভালোবাসে আর বেশ পরিশ্রমীও। এটা তো এই নদীমাতৃক দেশের লড়াকু জীবনেরই একটা ছবি, তাই না? অনেকটা তাই। ধরুন বন্যার সাথে লড়াই, আবার সেই বন্যার পলিমাটিতেই সোনার ফসল ফলানো, এই সবই তাদের চরিত্রের অংশ। আচ্ছা, এবার একটু জনসংখ্যার দিকে তাকাই। উৎস একটা আনুমানিক হিসেব দিয়েছে 2025 সালের, প্রায় 17,56,00,000। বাবা, ভাবা যায়? সংখ্যাটা আসলেই অনেক বড়। এই বিশাল জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বে অষ্টম। এখানেই বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে। এত লোক এইটুকু জায়গায় কিভাবে আছে সবাই? মানে শহর আর গ্রামে ভাগটা কেমন? হ্যাঁ, সেটাই। উৎস বলছে জনসংখ্যার প্রায় 42.6% শহরে থাকে, আর বাকিরা প্রায় 57.4% তারা গ্রামে। তার মানে অর্ধেকেরও বেশি মানুষ এখনো গ্রামে। শহর এত বাড়ছে তারপরও। ঠিক, এটাই বাংলাদেশের বাস্তবতা। নগরায়ন হচ্ছে ঠিকই, কিন্তু দেশের আত্মাটা এখনো গ্রামেই বাস করে বলা চলে। নীতি নির্ধারণের সময় এই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি। জনসংখ্যার ব্যাপারে উৎস আরও দুটো দারুণ তথ্য দিয়েছে। এক হলো নারী পুরুষের সংখ্যা প্রায় সমান, বরং নারীরা সামান্য বেশি। হ্যাঁ। আর 2, গড় আয়ু বেড়ে নাকি 73 বছরেরও বেশি হয়ে গেছে। এটা তো দারুণ খবর, তাই না? অবশ্যই দারুণ খবর। গড় আয়ু 73 পার করা মানে তো স্বাস্থ্যসেবা ভালো হচ্ছে, মানুষ পুষ্টিকর খাবার পাচ্ছে, জীবনযাত্রার মান বাড়ছে। উৎস এসব দিকেই ইঙ্গিত করছে, তাই না? ও আচ্ছা। তখন তাদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এগুলোর উপর একটা নতুন চাপ তৈরি হতে পারে। ঠিক। আর নারী পুরুষের অনুপাতটা প্রায় সমান। এটা একটা সামাজিক ভারসাম্যের ইঙ্গিত দেয়, হয়তো নারী শিক্ষা বা ক্ষমতায়নের অগ্রগতির একটা প্রতিফলন। উৎস অবশ্য সরাসরি বলেনি, তবে ইঙ্গিতটা সেদিকেই। বুঝলাম। আচ্ছা, এত মানুষ, এত বড় গ্রামীণ এলাকা, এগুলো সুষ্ঠুভাবে চালানোর জন্য তো একটা প্রশাসনিক ব্যবস্থা দরকার। উৎস নিশ্চয়ই এর ব্যাপারেও বলেছে। হ্যাঁ, বলেছে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা বেশ গোছানো, কয়েকটা স্তরে ভাগ করা। একেবারে উপরে আছে বিভাগ। বিভাগ? কয়টা বিভাগ আছে? উৎস অনুযায়ী এখন মোট 8টা বিভাগ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর আর ময়মনসিংহ। প্রত্যেকটা বিভাগের অধীনে আবার বেশ কয়েকটা জেলা থাকে। ও আচ্ছা, তাহলে বিভাগের পরেই আসছে জেলা। মোট 64টা জেলা, তাই তো? ঠিক, 64 জেলা। আর মজার ব্যাপার হলো উৎস বলছে প্রত্যেকটা জেলারই নাকি নিজস্ব ইতিহাস আছে, আলাদা সংস্কৃতি আছে, অর্থনৈতিক বৈশিষ্ট্যও ভিন্ন। দারুণ তো। 64 জেলা মানে 64 রকম গল্প। একদম। এই বৈচিত্র্যটাই তো বাংলাদেশের সৌন্দর্য। জেলার পরে আসে উপজেলা, আগে যেগুলোকে আমরা থানা বলতাম। হ্যাঁ হ্যাঁ, থানা। এখন উপজেলা। কটা আছে?
উৎস বলছে প্রায় 495টার মতো উপজেলা আছে এখন। স্থানীয় পর্যায়ে যত উন্নয়নের কাজ হয় বা সরকারি সেবা দেওয়া হয় সেগুলোর জন্য উপজেলা খুব গুরুত্বপূর্ণ একটা ইউনিট। উপজেলার নিচেও তো স্তর আছে, ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, ঠিক ধরেছেন। উপজেলার অধীনে থাকে ইউনিয়ন পরিষদ। এগুলো হলো একদম গ্রামীণ এলাকার স্থানীয় সরকারের ভিত্তি, আর ইউনিয়নের ভেতরে থাকে অসংখ্য গ্রাম। গ্রাম, এখানেই তো বাংলাদেশের আসল ছবিটা, তাই না? উৎস তো সেটাই বলছে। গ্রামেই মূল জীবনধারা, কৃষি, লোক সংস্কৃতি সবকিছুর শেকড়। আপনি বলছিলেন উপজেলা আগে থানা নামে পরিচিত ছিল। উৎস বলছে এই পরিবর্তনটা নাকি বেশ গুরুত্বপূর্ণ। আগে থানা মানে তো লোকে শুধু পুলিশ স্টেশনই বুঝত। হ্যাঁ, এটাই মূল বিষয়। আগের থানা ছিল মূলত পুলিশি ইউনিট, মানে আইন শৃঙ্খলা রক্ষা করাই প্রধান কাজ। কিন্তু এখনকার উপজেলা অনেক ব্যাপক একটা ধারণা। কিরকম? উৎস বলছে এখন উপজেলা হলো একটা সমন্বিত প্রশাসনিক কেন্দ্র। মানে এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রকৌশল, আবার আইন শৃঙ্খলা, সরকারের প্রায় সব বিভাগের কাজ সমন্বয় করা হয়। ও, তাহলে কাজ অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আর এর ফলে সুবিধাটা হচ্ছে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, আর সরকারি সেবা মানুষের কাছে পৌঁছানো সহজ হয়। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, এতগুলো স্তর, বিশেষ করে এই উপজেলা ব্যবস্থা একেবারে তৃণমূল পর্যায়ে মানে গ্রাম পর্যন্ত সুষম উন্নয়ন বা সেবা পৌঁছে দিতে এটা আসলে কতটা কার্যকর? চ্যালেঞ্জগুলো কি কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার্যকারিতা নিশ্চয়ই আছে, তবে চ্যালেঞ্জও কম নয়। হয়তো ভবিষ্যতে এটা নিয়ে আরও আলোচনা হতে পারে। আচ্ছা, এবার একটু জেলার গ্রামের দিকে তাকাই। উৎস কিছু জেলার কথা বিশেষভাবে বলেছে, যেমন ধরুন ঢাকা, রাজধানী, অর্থনীতির কেন্দ্র, সবসময় ব্যস্ত। তারপর চট্টগ্রামের কথা আছে, প্রধান বন্দর, আবার পাহাড় আর সমুদ্র একসাথে, খুব সুন্দর। আর কক্সবাজার, সে তো বিশ্বজুড়ে বিখ্যাত, দীর্ঘতম সমুদ্র সৈকত। হ্যাঁ, সিলেটের কথাও আছে, চা বাগান, সবুজ পাহাড়, আবার সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে খুলনার পরিচিতি। উৎস যেমনটা বলছে, এই জেলাগুলো শুধু দেখতে বা অর্থনীতিতে আলাদা না, এদের খাবার, উৎসব, এমনকি মানুষের কথা বলার টানও নাকি ভিন্ন। ঠিক, এই আঞ্চলিক বৈচিত্র্যটাই বাংলাদেশকে এত রঙিন করেছে। আর গ্রাম, উৎস বলছে আনুমানিক 60,000 থেকে 68,000 গ্রাম আছে। সংখ্যাটা শুনলেই কেমন গায়ে কাটা দেয়। দেশটা আসলেই গ্রামের দেশ। আর গ্রামের জীবনযাত্রা, উৎস বলছে এখনো বেশ সরল, প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলে। মূল পেশা তো এখনো কৃষি, তাই না? ধান, পাট, সবজি। হ্যাঁ, কৃষি তো আছেই, সাথে মাছ চাষ, গরু ছাগল পালন, ছোটখাটো হাতের কাজ, কুটির শিল্প, এগুলো গ্রামের মানুষের জীবিকার অংশ। তবে উৎস এটাও বলছে যে গ্রামগুলো আর আগের মতো নেই, বদলেও গেছে অনেক। অবশ্যই, আধুনিকতার ছোঁয়া তো লেগেইছে। পাকা রাস্তা হয়েছে অনেক জায়গায়, বিদ্যুৎ গেছে, সবার হাতে মোবাইল ফোন, ইন্টারনেটও পৌঁছে যাচ্ছে, জীবনযাত্রা পাল্টাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, উৎস বলছে এই আধুনিকতা সত্ত্বেও গ্রামের সেই মাটির টানটা নাকি হারায়নি। কাঁচা বাড়ির পাশে পাকা দালান, আবার ধান ক্ষেতের পাশেই মোবাইল টাওয়ার, এই দৃশ্যগুলো নাকি এখন খুব সাধারণ। হ্যাঁ, এটাই এখনকার গ্রামের ছবি। তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে? একদিকে আধুনিক হওয়ার চেষ্টা, ভালো থাকার চেষ্টা, আবার অন্যদিকে নিজের ঐতিহ্য, সংস্কৃতি, গ্রামের সহজ সরল জীবন ধরে রাখারও একটা চেষ্টা। দুটো কি একসাথে চলছে? এটা কি সম্ভব? আমার তো মনে হয় উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটাই বাংলাদেশের বর্তমান বাস্তবতা। একদিকে উন্নয়নের টান, অন্যদিকে শিকড়ের টান। এই দুটোর মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা চলছে। দেখুন, আধুনিক সুযোগ সুবিধা জীবনকে সহজ করছে, যোগাযোগ বাড়াচ্ছে, শিক্ষা আনছে, কিন্তু গ্রামের মানুষের মধ্যে যে সম্পর্ক, সামাজিক উৎসব, প্রকৃতির সাথে যোগাযোগ, এগুলো তো টিকে আছে। হয়তো এই দুটো মিলেই এখনকার গ্রাম বাংলা, আধুনিকতা আর ঐতিহ্যের এই মেলবন্ধন। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি, বাংলাদেশ শুধু একটা মানচিত্র বা কিছু সংখ্যা নয়, এটা আসলে 64টা জেলা, প্রায় 495টা উপজেলা আর হাজার হাজার গ্রামের একটা জীবন্ত কোলাজ, প্রায় 17.5 কোটি মানুষের স্বপ্ন আর বাস্তবতার গল্প। একদম ঠিক। উৎসব বারবার এটাই বোঝাতে চেয়েছে, দেশের আসল শক্তি এর মানুষ, তাদের টিকে থাকার ক্ষমতা, তাদের সংস্কৃতি, আর এত ভিন্নতার মাঝেও এক হয়ে থাকা। শহর যতই বড়ই হোক, গ্রামের মাটি, নদীর জল, কৃষকের হাসি,
এটাই হয়তো বাংলাদেশের আসল পরিচয়, যা সহজে বদলাবে না। আর যদি একটু বড় পরিসরে দেখি, হ্যাঁ, যদি বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে দেখব পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশেই কিন্তু শহর আর গ্রামের এই মেলবন্ধন বা কখনো কখনো দ্বন্দ্বটা চলছে। ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে ভারসাম্য খোঁজার এই চেষ্টাটা উন্নয়নের একটা স্বাভাবিক ধাপ। সত্যি উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশের এই চালচিত্রটা জানা খুব ইন্টারেস্টিং ছিল। প্রশাসনিক স্তর, জনসংখ্যা, গ্রামের গুরুত্ব অনেক কিছু নিয়েই কথা হলো। সব শুনে টুনে শেষে একটা প্রশ্ন মাথায় আসছে। আমরা জানলাম বিশাল গ্রামীণ জনসংখ্যা আর একটা জটিল প্রশাসনিক কাঠামোর কথা। এই অবস্থায় দেশের একেবারে প্রান্তিক গ্রাম পর্যন্ত সুষম উন্নয়ন আর আধুনিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার পথে সবচেয়ে বড় সুযোগগুলো কি হতে পারে, আর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোই বা কি? প্রশ্নটা না হয় ভাবনার জন্য তোলাই থাকলো।